এইমাত্র জামাতের আমিরকে গণধোলাই দিল ছাত্রলীগ। গুরুতরভাবে আহত হয়েছেন জামাতের নেতাকর্মীরা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা ঘুমের মধ্যেও জামাতকে ভয় পায়। আওয়ামী সরকার পতনের পর যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় বের হতে শুরু করলো, তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়কে জামাতের সমর্থক, আবার অনেকে জামাতের কর্মী। এর বাহিরে অনেকে আছেন প্রো ছাত্রলীগের কর্মী, বাট অন্তরে জামাত ইসলামকে তারা ধারণ করেন, এমনটাই এখন মনে হচ্ছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ভোট বাক্স একটি করতে কাজ চলছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার জামাতকে গণধোলাই দিল ছাত্রলীগ। ওপেনে সবার সামনে জামাতের আমিরকে ইচ্ছা মতন পিটিয়েছে ছাত্রলীগ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং অবাক হয়ে যাবেন। জামাতের আমিরকে দিনের বেলা সবার সামনে প্রকাশ্যে এভাবে কিভাবে পিটালো ছাত্রলীগ। দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন, যতটা সম্ভব করুন, তবে আরেকটা বিষয়ে হাত দেন। একটা নিরপেক্ষ সরকার এটা পারবে, দলীয় সরকার হয়তো বা এটা করবে না। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, সেটা খুন, ধর্ষণ, লুট, দখল যাই হোক, চাঁদাবাজি হোক, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। এরা কারা? জনগণ এদেরকে চিনে নেব। কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামীকে দোষ দেয়। এটা এদের বদ হাসলত। এরা জাগরণেও জামাতকে ভয় পায়, এরা ঘুমের মধ্যেও জামাতকে ভয় পায়, জামাতের নীতি আদর্শকে ভয় পায়। এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়েল করতে চায় আমাদেরকে। কিভাবে ঘায়েল করতে চায়? নিজেরা অপকর্ম করে তার দায় আমাদের উপরে চাপায়। বলবেন যে প্রমাণ কি? মাত্র 2টা প্রমাণ দেয় উত্তরবঙ্গ থেকে, বেশি দেওয়ার দরকার নাই। হাজার হাজার প্রমাণ আছে। রংপুরের মৎস্যপল্লী, পীরগঞ্জ, যেখানে মিয়া আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়ি, সেই জায়গায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের একটা পল্লী ছিল। সেই পল্লীতে গিয়ে প্রথমে গরু চুরি করলো, তারপরে সম্পদ লুণ্ঠন করলো, তারপরে তাদের ঘরগুলাতে আগুন জ্বালায় দিল। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। সাথে সাথে কোনো বাস বিচার না করেই ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে বলে দেওয়া হলো এটা জামাত শিবিরের লোকেরা করেছে। কোনো তদন্ত নাই, তদন্ত ছাড়াই বলে দিল। যুক্তি দিল পাশে মিঠাপুকুর উপজেলা, ওটা জামাতের ঘাঁটি, ওরা এসে এখানে এটা করেছে। কি চমৎকার যুক্তি! মাত্র 3 দিনের মাথায় সাহস করে সেই পল্লীর মজলুম ভাই বোনেরা বলে দিল জামাত শিবির এখানে আসেও নাই, এগুলা করেও নাই, যুবলীগের অমুক নেতার নেতৃত্বেই অপকর্ম হয়েছে। এই মামলা চলে গেল সাইবেরিয়ার হিমাগারে। এটার এখন আর কোনো খবর নাই, যেহেতু নেতা যুবলীগের। পানিতে কূপ দিলে কূপ এসে নিজের হাঁটুতে লাগে, তা হাঁটু বাঁচানোর জন্য মামলাই হতো। তারপরে আপনারা দেখেছেন গাইবান্ধা সুন্দরগঞ্জের এমপি ছিলেন, বুটে হোক অথবা বিনা বুটে হোক, লিটন সাহেব। তাকে কে বা কাহারা তার বাড়ির পাশে শুট করে তাকে খুন করেছে। সাথে সাথেই তৎকালীন প্রধানমন্ত্রী বলে দিলেন সংসদে দাঁড়িয়ে এই কাজ করেছে জামাত শিবির। যুক্তি হলো এই লিটন সাহেবের নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে জামাতে ইসলামীর তৎকালীন আমির অধ্যাপক গুলাম আজম সাহেবকে তারা গাইবান্ধাতে জনসভা করতে বাধা দিয়েছিল। এর প্রতিশোধ এতদিন পরে জামাত শিবির নিয়েছে। এই অভিযোগে আমাদের বেশ কিছু নেতাকর্মীকে জেলে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, শারীরিক, আর্থিক, মানসিক নির্যাতন করা হলো। দিন শেষে পুরা তদন্তে বের হয়ে আসলো না জামাত শিবিরের কোনো সম্পর্ক এটার সাথে ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার পার্টনার, যিনি ওই আসনের সাবেক এমপি ছিলেন, একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, তিনি তার পিস্তল দিয়ে গুলি করে তার রাস্তা পরিষ্কার করেছেন। এই ছিল আওয়ামী লীগের অবস্থা। যেখানেই কোনো অপকর্ম সেখানেই নিজেরা জড়িত, আর দায়টা জামাত শিবিরের উপর রাখে আল্লাহ মারেকে। তারা দফায় দফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলতেন অমুক দেশে চলে যাও। আরে একটা ভিসা দিবেন তো, একটা টিকিট তো দিবেন। টিকিট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও। আপনারা কোন ভিসা এবং কোন টিকিট নিয়ে এখন দেশ থেকে চলে গেলেন? আমরা তো কখনো বলি নাই দেশ ছেড়ে চলে যান, আমরা এটা বলবো না। বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে। আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, এখানে বিভিন্ন ধর্মের জামাত ইসলাম দ্য মেটিকুলাস প্ল্যানার। আওয়ামী সরকার পতনের পর যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পরিচয় বের হতে শুরু করলো,
তখন দেখা গেল যে অধিকাংশ সমন্বয়কে জামাতের সমর্থক, আবার অনেকে জামাতের কর্মী। এর বাহিরে অনেকে আছেন প্রো ছাত্রলীগের কর্মী, বাট অন্তরে জামাত ইসলামকেই তারা ধারণ করেন, এমনটাই এখন মনে হচ্ছে। আবার আমাদের এই ছাত্ররা এই সরকার পতনের পর আওয়ামী লীগকে তো বিদায়ী করছে, বিএনপিকে নিয়ে প্রতিনিয়ত সমালোচনা হচ্ছে, জাতীয় পার্টি আউট অফ গ্যালারি, অন্য বাকি দলগুলো নিয়ে কম বেশি সমালোচনা করছে, কিন্তু একটা দল নিয়ে খুব বেশি সমালোচনা আমরা দেখছি না। যে মানে এই দলটাকে নিয়ে কোনো মন্তব্য আমি জানি না যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা করছে কিনা। আর সেখান থেকে অনেকের কাছে মনে হয় যে সম্ভবত দে আর টিম, জামাত ইসলাম নিয়ে ছাত্ররা কোনো রকম বক্তব্য দেয় না। তো কেউ কেউ বলে যে ভাই তারা তো কোনো কর্মই করে না, সব তো ভালো কাজ করে, সমালোচনা কোথায় করবে? জামাত তো এককভাবে রাষ্ট্র পরিচালনা করে নাই, তারা সুন্দর সুন্দর কথা বলে, অতীতে 2-1 জন মন্ত্রী ছিল, তো তাদের তো কোনো দুর্নীতির ফিরিস্তি বের হয় নাই, তাহলে করবে কি? তারপর কেউ বলছে কেন 71 যে ভূমিকা ছিল সেটা নিয়েও তো ছাত্রদের দেখি বলা হয় না। তো অনেকে বলেন যে ভাই তারা তো 24-এর চেতনাকে ধারণ করে 71টা বলে, কিন্তু ওইটা নিয়ে তাদের ভূমিকার হিসাবটা আলাদা, মানে নানান বক্তব্য আছে। তো আমাদের আলোচনাটা এখানে না, আমাদের আলোচনা হচ্ছে যে এই ছাত্ররা যখন বিএনপির সাথে বাদানুবাদে জড়িত, এক ধরনের অসহায়ত্ব, এতিম অবস্থায় তারা ফিল করতেছে কোথাও না কোথাও। তো সেই অবস্থাতে ছাত্রদেরকে কভার করতে বিএনপির বিপরীতে জামাত, আমার কাছে মনে হচ্ছে, বা যারা বিজ্ঞজন আছেন, যারা আলোচনা সমালোচনা করেন, তারা ভাবছেন যে জামাতের আজকের এই বক্তব্যটা এটা ছাত্রদেরকে কভার করার জন্য টেকনিক্যালি বিএনপিকেই আপনার এই কথাগুলো জামাতের একদম সেন্ট্রাল লিডিং পর্যায় থেকে বলা হয়েছে। তো কি বলা হয়েছে? টপ একজন নেতা হিসেবে পরিচিত তিনি বলছেন, গত 2-3 দিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে একটি চক্র। তো ভাসুরের নাম কেউই মুখে আনে না, বাট আমরা বুঝতে পারছি। বলছে সেসব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমাদেরকে সজাগ থাকতে হবে। তো কাদেরকে? জামাতের নেতাকর্মীদেরকে। জনগণ তো আর এখন নির্দিষ্ট কোনো অডিয়েন্স না, যারা যেই জনসভায় বক্তব্য দেন তারা তাদেরকে উদ্দেশ্যে করা কথা বলেন আর তাদের অনুসারে এটাকে ফলো করে। তো তিনি বলছেন যে দুর্নীতি এবং ফ্যাসিবাদ মুক্ত বসবাসযোগ্য যে বাংলাদেশ চেয়েছিল ছাত্ররা, সেই ছাত্রদের সঙ্গে এখন তর্কে জড়াচ্ছেন তারা। নতুন করে আরো এক আমি মনে করি এটা খোঁচাই দেওয়া হলো বিএনপিকে। আমরা কুমিল্লার মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আপনার জামাত ইসলামের কর্মী সম্মেলনে আমাদের এই নেতা তিনি বলছেন যে ভারতের দিকে মাথা ঝুঁকিয়ে ক্ষমতায় আসার কারো কোনো প্রচেষ্টাকে মেনে নেবে না বাংলাদেশের জনগণ। ভারত বাংলাদেশের স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক কখনো সহ্য করেনি। এখন বিএনপি বলছে ভাই এই সরকার পরিবর্তনের পরে ভারতের মিডিয়াতে প্রকাশ হয়েছিল আপনারাও নাকি ওদিকে হাত বাড়াইছিলেন, ভারত প্রত্যাখ্যান করছে। জামাত বলে না, এগুলা গুজব, আমরা এগুলা করি নাই। তিনি আবার বলছেন যে ছাত্ররা বলছেন যে দিল্লির প্রতি আস্থা রেখে ক্ষমতার মসনদে যাওয়ার চিন্তা করলে ভুল হবে একটা দলের। তো তিনিও আবার একই কথা বলছেন। সো ওনাদের এরকম ছাত্র প্লাস জামাতের মাশাআল্লাহ যে যৌথ কথাবার্তা আমরা দেখি, সেগুলো দেখা জনগণ অথবা বিভিন্ন সময় মানুষের মধ্যে একটা প্রশ্ন জায়গা ওঠে যে জামাতের টিম ABC হচ্ছে বর্তমান সরকার, এই নাগরিক কমিটি, এই বৈষম্য বিরোধী প্রশাসনের খুবই বড় বড় জায়গায় জামাত তাদের অবস্থান ধরে রেখেছে। আবার এই আওয়ামী লীগ সরকার পতনের পর যেই মানে আমাদের যে বৈঠকটা হয়েছিল সেখানেও নাকি জামাত ইসলামের নেতাকেই প্রথম ফোন দেওয়া হয়েছিল। তো এখানে নানান গসিপ আছে, আসলে এগুলো তাদের ইন্টারনাল ইস্যু। আচ্ছা, তো তিনি বলছেন যে আপনার নির্বাচনের পূর্বে জরুরি সংস্কার, এটা নিয়ে তো বিএনপি এবং ছাত্রদের মধ্যে এই মুহূর্তে তুমুল বাকযুদ্ধ চলছে। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না, এটা হচ্ছে জাস্ট কথার জন্য বলা, এরকম অনেকে মনে করছেন। তো তিনি বলছেন যে আপনার স্বাধীন সার্বভৌম প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তো এখানে আমাদের জামাতের যারা বিভিন্ন নেতারা আছেন তাদের অবস্থান নিয়ে অনেকের মধ্যে একটু ধোঁয়াশা আছে। কখনো মনে হয় তারা ইউনূস সরকারের বিরুদ্ধে, আবার কখনো মনে হয় সরকারের পক্ষে, আবার কখনো মনে হয় যে সরকারের সমালোচনাকারী, আবার কখনো মনে হয় যে সরকারকে তোষামতকারী, মানে নানান অবস্থান আসলে থাকে। তবে এগুলো হচ্ছে দিন শেষে পলিটিক্যাল বক্তব্য, মাঝে মাঝে কোইন্সিডেন্সলি লাইন এর সাথে লাইন বি এসে মিলা যায়। তবে কেউ কেউ বলছেন ভাই এটাই মেটিকুলাস প্ল্যান, এটাই প্ল্যান বি, কারণ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যদি এইবার জামাত যাইতে না পারে তাহলে আগামী দিনে আর কখনোই জামাতের জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া আর সোজা হবে না। কারণ এইবারই জামাতের জন্য একদম খুল্লাম খুল্লা একটা চান্স আছে। পুরো বাংলাদেশ জুড়ে তাদের যে ইসলামিক সমমনা দলগুলো আছে তাদেরকে একত্রিত করার চেষ্টা, অমুসলিমদের প্রতি তাদের উদার দৃষ্টিভঙ্গিরও প্রকাশ পেয়েছে, নারীদের প্রতিও তাদের উদার দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করছে, তাদের নেতাকর্মীরা শপথ করছে ইভেন মানুষের তৈরি আইন দিয়া রাষ্ট্র ভালো চলবে না, কোরআনের আইন দিয়েই রাষ্ট্র ভালো চলবে, এমনটাও তারা বলছেন। তো সবকিছু মিলিয়ে আসলে জনমনে একটা প্রশ্ন থাইকেই যায়, জামাত আসলে কার সাথে কানেক্টেড? আমি সাধারণ মানুষ এতটা বুঝি না। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো ভোট বাক্স একটি করতে কাজ চলছে। তার মানে একটা ভোটের বাক্স থাকবে, সব দল মিলে, ইসলামী দলগুলো মিলে তাদের একটা প্রতীক থাকবে বা একটা জোট থাকবে এবং একটা ভোটের বাক্স থাকবে, যাতে সেই বাক্সে ভোট দিয়ে মানুষ ইসলামী দলগুলোকে জয়যুক্ত করে এবং তারা ইসলামী শাসন কায়েম করবে। এই হচ্ছে চরমনাই পীরের বক্তব্য। আসলে আমি ঠিক জানি না চূড়ান্ত লক্ষ্যটা কি। বাংলাদেশ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, এটাকে ইসলামী শাসন বানানোর কোনো স্কোপ আছে কিনা, সংবিধান পরিবর্তন করে
সেটাও হয়তো সামনে আমরা দেখব। আর এই মুহূর্তে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ করার যে আওয়াজ, সেই আওয়াজ যথেষ্ট পরিমাণ এটা নিয়ে তোলপাড় হচ্ছে। চরমনায় পীর বরিশালে জামাতের আমিরের সাথে বৈঠক করেছেন, তারপর দিনই খেলাফত মজলিস বৈঠক করেছে বিএনপির সাথে। তার মানে ইসলামী দলগুলো যে একটি বাক্স হবে, ভোটের একটি বাক্স হবে, সেটা সম্ভবত নাও হতে পারে। বিএনপিও তৎপর, কারণ বিএনপিও ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে। তবে দল হিসেবে তারা গণতান্ত্রিক দল, তারা নির্বাচিত হলে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবে সত্যিকারের, এটা তারা বলছে। আর চরমনায়ের পীর বলছে যে ইসলামী শাসন কায়েম করবে। এখন দেশে কি আগামীতে ইসলামী শাসন হবে নাকি গণতান্ত্রিক শাসন হবে, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এটা একটা বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ, এটা সত্য। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো যেন একটি মাত্র ভোট বাক্স হয়, সে ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকল ইসলামী দল এক হয়ে নির্বাচনী জোট করার ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত নগর সম্মেলনে তিনি এই কথা বলেন। সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল। বলছি ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটা হতে দেওয়া যাবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ দেশে ইসলামী শাসন দেখতে চায়। দেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি অভিযোগ করে ইসলামী আন্দোলন নেতারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। এখন এই যে ইসলামী দলগুলোর নিয়ে যে জোট করার যে চেষ্টা ইসলামী আন্দোলনের বা জামাতে ইসলাম, সেটার মধ্যেও একটা রাজনৈতিক একটা বিভাজন আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে ইসলামী দলগুলো আর এক জায়গায় থাকলো না, তারা এখন দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। ভালো, এখন যার যার অবস্থান থেকে সে শক্তি বলয় নিয়ে নির্বাচন করুক, কিন্তু মোদ্দাকথা বাংলাদেশের আগামী শাসন ব্যবস্থাটা কোনটা থাকবে, ইসলামী শাসন ব্যবস্থা নাকি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটাই যেন এখন মুখোমুখি অবস্থানে দাঁড়াচ্ছে আগামী। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, জামাতের আমিরকে গণধোলাই দিয়েছে নাকি গণধোলাই দেয়নি। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলার নেই, আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদনে আলোচনা শুনতে পেরেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, জামাত কি করতে যাচ্ছে, জামাতের প্ল্যান কি, সামনের নির্বাচনকে ইঙ্গিত করে জামাতের পরিকল্পনা কি, সমস্ত চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন, শুনতে পারলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, শেখ হাসিনা কি সামনের নির্বাচন অংশগ্রহণ করবে, ছাত্রলীগ এখন কোন ভাবে আছে, তারা কিভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করতেছে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা শুনতে পারলেন। যাক দর্শক মণ্ডলী, সব কথার একটাই কথা, জামাতের আমিরকে নিয়ে, জামাতের দলকে নিয়ে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য ছিল, আপনারা শুনতে পারলেন। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।